নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমের সুচন্দ্রা চক্রবর্তী। সূর্য সূর্য রাজদীপ ব্যস্ত হয়ে তাকালো কনক চাপার দিকে। ও বোধহয় কিছু বলার চেষ্টা করছে। সাত পদ্মরাগ। রাজদীপ ব্যস্ত হয়ে ছুটে এলো সূর্যমুখীর কাছে। ওর কপালে হাত রাখলো। এই তো সূর্য, এই তো আমি, তোমার পদ্মরাগ। মা, মা, জড়ানো গলায় বলতে লাগলো সূর্যমুখী। আহাগো, ভুল বকছে মেয়েটা। আমাদের ডাক্তারটাও যে কী কুক্ষণে এক্ষুনি গায়ের বাইরে গেছে গো। আফসোসের সুর শোনা গেল কনক চাপার গলায়। আরও অনেকটা সময় জলপট্টি দেওয়ার পর সূর্যমুখীর গায়ের তাপমাত্রা বেশ কিছুটা কমল। নিশ্চিন্ত চামেলি আর কনক চাপা বেরিয়ে গেলেন ঘরের বাইরে। ক্লান্ত রাজদীপও ঘুমিয়ে পড়ল একটু পরে। পরের দিন সকালে সূর্যমুখী ঘুম থেকে উঠল সুস্থ শরীরে। রাজদীপ সহ হাঁপ ছেড়ে বাঁচল বাড়ির সকলে। তুমি কাল কোনো স্বপ্ন দেখেছিলে সূর্য? স্বপ্ন? কই, আমার মনে পড়ছে না তো। হাজার ভেবেচিন্তেও কিছু মনে করতে পারল না। কেবল মাথাটা চিনচিনে ব্যথাটা বাড়ল। তুমি দুটো কথা বলছিলে সূর্য, এক হচ্ছে সাত, দুই হচ্ছে মা। এই দুটো কথার কি নিহাতি জ্বরের ঘরে ভুল বকা, নাকি তুমি স্বপ্নে কিছু একটা ইঙ্গিত পেয়েছিলে যেটা এখন তুমি মনে করতে পারছো না? আমারও সেটাই মনে হচ্ছে দীপ, কিন্তু সাত মানে কি হতে পারে? এক হতে পারে যখন তুমি 7 মাসে প্রেগনেন্ট থাকবে, সেই সময়টাই হবে অনুরাগকে শেষ করার উপযুক্ত সময়। সত্যি কি তাই? আজ মন্দিরে যে ভবিষ্যতের ছবিটা আমরা দেখলাম সেটা আরেকবার মনে করো দীপ। ওই দৃশ্য আমাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আমি প্রেগনেন্ট কিনা। অর্থাৎ প্রেগনেন্সির ইনিশিয়াল স্টেজেই শেষ হবে ওই অনুরাগ। তাও ঠিক, তাহলে 7 মানে আর কি হতে পারে? 7 দিন মানে 1 সপ্তাহ? তুমি বলতে চাইছো আজ থেকে ঠিক 7 দিনের মাথায় তোমরা 7 পাকে বাধা পড়বে, তাই তো? হাসি মুখে ঘরে প্রবেশ করলো চামেলি। ওরা চমকে তাকালো। কিছুক্ষণ একে অপরের চোখ চাওয়াচাই করতে লাগলো। তারপরেই চোখ জল করে উঠল ওদের। প্রায় একই সাথে ওরা চেঁচিয়ে উঠল, ইউরেকা, ইউরেকা! মানে আবারও কি আমি তোমাদের কোনো ধাঁধা সলভ করে দিলাম? অবাক গলায় বলে উঠল চামেলি। ইয়েস ডার্লিং। চামেলিকে জড়িয়ে ধরে উৎফুল্ল গলায় বলে উঠল সূর্যমুখী, তুমি জানোই না ওই শয়তানটাকে শেষ করতে তুমি কতটা হেল্প করলে আমাদের। 7 মানে হলো 7 পাকে বাঁধা। তার মানে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে বিয়ের স্বপ্ন দেখছিলে। আর বিয়ের স্বপ্ন মানে বিয়ের লাল বেনারসি শাড়ি। ওই শাড়িটা পরেই অনুরাগকে শেষ করতে হবে আমায়। কিন্তু মা কেন বলছিলাম আমি, মানে তাহলে কি শাড়িটা রায়মণির মায়ের ছিল? নাও হতে পারে সূর্য। ওই শাড়িটা আমি শুধু কনের সাজে তোমার পরনেই নয়, আরও একজনের পরনেও দেখেছি। কার? আম, তুমি একটু ভালো করে ভাবো, এতদিন যা যা স্বপ্ন দেখেছো তার মধ্যে উত্তর আছে। মনে পড়েছে দীপ, মানে মালিনী। জ্বরের ঘরে পুরো নামটা বলা হয়ে ওঠেনি। মালিনী মুখার্জির পরনেই তো আমরা এই শাড়িটাই দেখেছিলাম। আর সেই জন্যই তো রায়মণিকে এই শাড়িটা অবন্তী কুমার মুখার্জি দিয়েছিলেন বিয়েতে পরার জন্য। আর সেই জন্যই শাড়িটা এত স্পেশাল। মালিনীও চান যে তার অন্যায়কারী সন্তান শাস্তি পাক। স্নেহে অন্ধ মা তিনি নন। এরপর ব্রজলাল আরও একদিন ধ্যানে বসেছিলেন, আর সেই সঠিক তিথির কথাও জানতে পেরেছেন। দিনটা ছিল অমাবস্যা রাত। সেই রাতে 9টা বাজতেই টর্চ হাতে বেরিয়ে পড়লেন সূর্যমুখী আর রাজদীপ। মনে মনে বেশ আশঙ্কা ছিল দুজনেরই। আজকের সেই বহু প্রতীক্ষিত দিন দুরু দুরু বুকে ওরা রওনা দিল রাজবাড়ির দিকে। অন্যদিকে অঘরী তান্ত্রিক অনুরাগ অনেক রাতেই অনুভব করেছে নিজের মৃত্যুর আগাম সংকেত। সন্ধ্যে থেকে নিজের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে ধ্যানমগ্ন। অদ্ভুতভাবে অনুরাগের আজ বারবার স্মৃতিভ্রংশ হচ্ছে। যে মন্ত্র ওর মুখে জাদুর মতো কাজ করত, সেই মন্ত্রই ওর অকারণে বিস্মৃত হচ্ছে বারবার। উচ্চারণ করে ফেলেছে ভুল মন্ত্র, রেগে ঘরের সব জিনিসপত্র লণ্ডভণ্ড করে ফেলল। ওর অনুচররা বহু কষ্টে শান্ত করল ওকে। ঘরে ছড়ানো ছিটানো জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রাখল। শেষ রাতেই হবে কুসুমের মা, বলল সূর্যমুখী। যেভাবেই হোক রাত শেষ হওয়ার আগে সেই অস্ত্র আমাদের খুঁজে পেতেই হবে দীপ। হ্যাঁ সূর্য। মনের সাহস সঞ্চয় করে ওরা রাজবাড়িতে পা রাখল। কেমন এক অদ্ভুত শিরশিরানি অনুভব করছে আজ ওরা। বিশাল প্রাসাদের প্রত্যেকটা ইট ভেদ করে যেন বেরিয়ে আসছে কোনো দানবের বৃথা আস্ফালন। দমকা দক্ষিণা বাতাস যেন অতৃপ্ত আত্মার বেশে কেঁদে কেঁদে বেড়াচ্ছে প্রতিটা ছিদ্রে। শক্ত করে একে অপরের হাত ধরল ওরা।
চোখ বন্ধ করতেই ওদের মুখে ফুটে উঠল হাসি। চোখ বন্ধ করতেই ওরা দেখল যে সদ্য বিবাহিত বরকনের বেশে দাঁড়িয়ে আছে দুজনের সিংহ দরজায়। ওদের হাসি মুখে বরণ করেছেন স্বয়ং মালিনী। তার পরনে সূর্যমুখীর স্বপ্নে দেখা সেই ঝলমলে লাল শাড়িটা। অনতি দূরেই দাঁড়িয়ে আছেন অবন্তী কুমার। বরণ স্বপ্ন সম্পন্ন হওয়ার পর দুধে আলতায় পা রেখে বাড়ির ভিতরে প্রবেশ করল সূর্যমুখী। সাথে এলো রাজদীপও। মালিনী সূর্যমুখীর কপালে স্নেহ চুম্বন করে বললেন, আমার যা কিছু তা তো তোরই। এই যে দেখছিস শাড়িটা পরে আছি, এটা আমার বড্ড প্রিয় জানিস। মাকে সেই ছেলেবেলায় হারিয়েছি ঠিকই, কিন্তু মায়ের এই শাড়িটা পরলেই মনে হয় যেন মাকে জড়িয়ে আছি আমি। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। এবার এই শাড়িটা তোর পাওনা, শুধু কষ্ট করে খুঁজে নিতে হবে। রহস্যময় হাসি হাসলেন মালিনী, আর তারপরেই মুছে গেল দৃশ্যটা। রাজদীপ আর সূর্যমুখী একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতেই লেগে আছে বিষণ্ণতা। ওরা আজ আর বেঁচে নেই, তাই সশরীরে এসে আর দাঁড়াতে পারছেন না আমাদের সামনে, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন ওরা আমাদের সাথেই আছে পথ দেখানোর জন্য। হ্যাঁ দীপ, তোমার অনুমান একদম ঠিক ছিল, শাড়িটা আসলে মালিনী মুখার্জিরই ছিল। সূর্য, একটা কথা আগে শোনো। আমরা একে অপরের হাত ধরে ওই ঘরটায় যখন ঢুকবো, আগের দিনের মতো আজও ওই অঘরী মায়াবী গলায় তোমাকে ডাকবে। তুমি কিন্তু ভুলেও ফিরে তাকাবে না। মনে রেখো, ওর চোখে চোখ রাখলেই বিপদ। ও আবার মন্ত্র বলে তোমাকে হিপনোটাইজ করে দেবে। আর সূর্য, আজকে তিথির পর এই শুভ তিথি আবার কবে আসবে সেটা কিন্তু কেউ জানে না, ব্রজকাকাও নয়। তাই আজ আমাদের দুজনকে খুব সাবধানে পা ফেলতে হবে। হ্যাঁ দীপ। একে অপরের হাত শক্ত করে ধরা এগিয়ে চলল সেই ছোট্ট ঘরের দিকে। ওরা যা ভেবেছিল তাই। ঘরের দিকে কয়েক পা এগোতেই আবার সেদিনের মতো কি যেন রাজদীপের গলায় ডেকে উঠল সূর্য। রাজদীপ আরও শক্ত করে হাত ধরল সূর্যমুখী। সূর্যমুখী ফিরেও তাকালো না। ঘরের দরজা পেরিয়ে ওরা এগিয়ে চলল ঘরের ভেতরে থাকা সুড়ঙ্গের দিকে। অদ্ভুতভাবে এবার পুরুষ কণ্ঠ নয়, শোনা গেল নারী কণ্ঠ। এই কণ্ঠ ওদের ভীষণ চেনা। ওরা স্পষ্ট শুনল যে কনক চাপা ফুপিয়ে কেঁদে উঠলেন, আমার চামেলিকে কোথাও খুঁজে পাচ্ছি না বাবা। ওদিকে তোমার কাকাও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ছুটে এলাম এখানে। তোমরা এক্ষুনি চলো বাবা, এক্ষুনি চলো। রাজদীপ চমকে উঠে ফিরে তাকাতে যাচ্ছিল। সূর্যমেঘ তাড়াতাড়ি ওকে আটকালো। কি করছো দীপ? একটু আগে নিজের বলা কথাগুলো ভুলে গেলে? ওটা মোটেও কাকিমা নয়, ওই শয়তানটারই নতুন কারসাজি। চলো। সুড়ঙ্গের ভেতরটায় অন্ধকার জমাট বেঁধে আছে। কোনো রকমের টর্চ জেলে এগিয়ে চলল ওরা, কিন্তু কিছু দূর যেতেই ধস নামল। ঘটনার আকস্মিকতার হাত থেকে টর্চ পড়ে গেল রাজদীপে। সূর্যমুখীও ওর হাতটা শক্ত করে ধরল। সবটাই ওই অঘরের কারসাজি। মারিচ সেজে লাভ হলো না বলে এখন এসব করতে এসেছে। রাজদীপ সূর্যমুখীকে নিজের কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সূর্য, খুব সাবধান। যাই হয়ে যাক, আমরা একে অপরের থেকে আলাদা হব না, হলেই সর্বনাশ। ওরা টর্চটা তুলতে গেল, আর সেই সময় একটা মাঝারি আকারের চাই ভেঙে পড়ল টর্চটার ওপর। রাজদীপ সঠিক সময় হাত সরিয়ে না নিলে চাইটা ওর হাতের ওপরেই পড়ত। চাই ভেঙে পড়ার সাথে সাথে নিভে গেল টর্চের আলো। গোটা সুড়ঙ্গ ভরে গেল অন্ধকারে। কাওয়ার্ড! দাঁত কিরমির করে উঠল রাজদীপ। একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে সাবধানে পা ফেলতে লাগলো ওরা। মাঝে মধ্যেই ছোট বড় চাঙড় ভেঙে পড়তে লাগলো ওদের গা ঘেঁষে। কোনো রকমে নিজেদের বাঁচিয়ে সুড়ঙ্গ পার হলো ওরা। জমাট বাঁধা নিকশ কালো ভাবটা একটু কাটল। অমাবস্যার রাতে আধার ছিল ঠিকই, তবে আকাশ ভর্তি ঝিকিমিকি তারার আলোতে দিব্যি ওদের চোখে পড়ল সেই গোপন মন্দিরটা। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনের মন্দিরের দিকে। কি যত্নে গড়া হয়েছে মন্দিরটা! শিব মন্দিরের মতো এই মন্দিরের গায়েও কি অপূর্ব নকশা খোদাই করা হয়েছে। আলো ছায়ার মধ্যে শিল্পকলার এই মাধুর্য ঠিক উপলব্ধি করতে পারল দুজন। এক অদ্ভুত গা শিরশিরানি অনুভূতি হতে লাগলো আবার। আমার কেমন যেন মনে হচ্ছে সূর্য, এখানেই কোথাও সেই অস্ত্রটা লুকোনো আছে। আমি শিওর ওই অনুরাগ অস্ত্রের খোঁজ জানে ঠিকই, কিন্তু ওর কাছে অস্ত্রটা নেই। থাকলে আমাদের এভাবে আটকানোর চেষ্টা করতো না বারবার। ঠিক বলেছ, ওই অস্ত্র এমন জায়গায় লুকানো আছে যে চাইলে ওই অঘরী সেখান থেকে নিতে পারবে না। অম্বিকার গহনে অঘরে ঘুমিয়ে আছে যে, হরগৌরীর যুগল মিলনে পাবে কি তাকে খুঁজে? বিড়বিড় করল রাজদীপ। অম্বিকা হলেন মা চণ্ডী, তারই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমরা। তার গহনেই আছে সেই তরোয়াল। গহন বলতে মনে হচ্ছে গহন বনের কথা বলেছিলেন অবন্তী কুমার।
মন্দিরের লাগোয়া যে জঙ্গলটা রয়েছে মনে হচ্ছে এখানেই সেই তরোয়াল কোথাও আছে। ভুল বলেনি, কিন্তু জঙ্গলের ভেতরে খুব অন্ধকার। একটা আলোর ব্যবস্থা না করতে পারলে ওই অস্ত্র খুঁজে পাওয়া অসম্ভব। ঠিক বলেছ। ওরা পায়ে পায়ে মন্দিরের ভিতর ঢুকলো। বহুদিনে পরিচর্যার অভাবে মন্দিরের এখানে ওখানে জন্মেছে আগাছা, দেওয়ালে ফাটল ধরেছে, ধুলোর পুরু আস্তরণ জমেছে মেঝেমা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাকড়সার জাল। যতদিন পূর্ণ কাকা পুজো করতো ততদিন এই মন্দিরেই স্ত্রী ছিল, কিন্তু পূর্ণ কাকা অবসর নেওয়ার পরেই এই মন্দির। হ্যাঁ সূর্য, অবন্তী কুমারের নিষেধ ছিল এই মন্দিরের কথা আর কাউকে জানায়নি পূর্ণ কাকা, এমনকি ব্রজ কাকাকেও নয়। রাজবৈদ্য জানতেন ঠিকই, তবে তিনিও পূর্ণ কাকার মতো সবার কাছ থেকে লুকিয়ে গেছেন এই মন্দিরের কথা। মন্দিরে ঢোকার মুখে কয়েকটা ছোট আকৃতির পাথর ছড়িয়ে ছিটিয়েছিল, তার মধ্যে দুটো পাথর তুলে নিয়েছিল রাজদীপ। পাথর দুটো ঘষে আগুন জ্বালল রাজদীপ। ওরা দেখল মন্দিরের দুদিকের দেওয়ালে দুটো মশাল, দুটোতে আগুন দিল ওরা। মন্দিরের ভেতরের যাবতীয় অন্ধকার নিমেষে কেটে আলোয় ভরে উঠল চারদিক। মা চণ্ডীর মূর্তিখানা দেখে দুজনেই খানিকটা ভয় পেয়ে গেল। রক্ত চক্ষুতে তিনি এমনভাবে তাকিয়েছেন ঠিক যেন জীবন্ত দুটি চোখ। ও চোখের দিকে বেশিক্ষণ এক নাগাড়ে তাকানো যায় না। সারা শরীর যেন হিম হয়ে আসে, মনে হয় শিরা উপশিরা বেয়ে গরম রক্ত নয়, হিমশীতল চোরাস্রোত বয়ে যাচ্ছে। মূর্তির পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলো দুজনে। প্রণাম সেরে রাজদীপ মন্দিরের চারদিকটা ঘুরে দেখতে লাগলো, কিন্তু অদ্ভুতভাবে সূর্যমুখী চেয়ে রয়েছে সেই ভয়ঙ্কর দৃষ্টির দিকে স্থির হয়ে, যেন সম্মোহিত হয়েছে ও। অন্যদিকে গর্ভগৃহের চারদিকে মশাল নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ চেঁচিয়ে উঠল রাজদীপ, সূর্য পেয়েছি! কিন্তু সূর্যমুখী উত্তর দিল না, মুখ ঘুরিয়েও তাকালো না। ও পাথরের মূর্তির মতো চেয়ে আছে রাগান্বিত চোখ দুটোর দিকে। লাভা স্রোত যেন পরিবাহিত হচ্ছে পাথরের চোখ থেকে রক্ত মাংসের চোখে। একটু আগে যে সূর্যমুখী ভীত সন্ত্রস্ত ছিল, হঠাৎ করেই তার ভেতরে জেগে উঠল ক্রুদ্ধ রক্তাক্ত রায়মণি। রাজদীপ অবাক হয়ে গেল ওকে এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে। ঝাঁকুনি দিয়ে ডাকলো, সূর্য কি খুঁজে পেলাম, দেখবে না? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।